নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। আবার একটি নতুন অনুষ্ঠানে আমরা এসেছি, আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। আজকের অতিথি আমার পশ্চিমবাংলায় ভোটের দামামা বেজেছে, একদম চূড়ান্ত অবস্থায় রয়েছে, সবাই প্রচারে ব্যস্ত রয়েছেন। আজকের অতিথি আমার কোচবিহার উত্তর কেন্দ্রের প্রার্থী সুকুমার রায়, বিজেপির প্রার্থী তিনি। দাদা, আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে তার জন্য। বেশি দীর্ঘায়িত না করে প্রথমেই দাদাকে জিজ্ঞেস করবো, দাদা প্রচার কেমন চলছে? না, প্রচার তো আমি অঞ্চলে একদিন করে সকালবেলা যাই 10টায়, আর সারাদিন একটা অঞ্চলে থাকি। এই পর্যন্ত আমার 6টা-7টা অঞ্চল কমপ্লিট হয়ে গেছে, আরও বুথে বুথে। আর বাকি আমি আরও প্রতিদিনই যাব, প্রতিটা বুথেই পৌঁছানোর চেষ্টা করব, মানুষের সঙ্গে দেখা করা। আপনার কেন্দ্রে গতবারও যিনি প্রার্থী ছিলেন তৃণমূলের, তিনি এখানকার মানে আপনাদের এই উত্তর কেন্দ্রের স্থায়ী বাসিন্দা নন। এবারও যে প্রার্থী রয়েছে তিনি উত্তর কেন্দ্রের স্থায়ী বাসিন্দা নন, সেটা কি কোথাও আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে? না, এইখানে উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নেই, ভালো লোকই নেই। প্রার্থী কোথায় পাবে? 21-এও প্রার্থী মাথাভাঙা থেকে নিয়ে এসেছিল বিনয় বর্মন, বনমন্ত্রী। আর এইবারও সেই পার্থপ্রতিম রায় আগে সাংসদ ছিল, সেই নাটাবাড়ির। এমনকি এজেন্টটা খুঁজে পেল না, এটা অবাক হওয়ার ব্যাপার যে এজেন্টটাও দিতে পারেনি, সেটাও বাইরের, নাটাবাড়ির। এখানে সংগঠন নাই, কোনো দিন জিততে পারেনি, কোনো দিনই জিততে পারেনি। কোনো দিন জিততে পারেনি মানে 11তে জিততে পারেনি, 16তেও জিততে পারেনি, 19-এও জিততে পারেনি, 21-এও জিততে পারেনি, 24-এও এখানে জিততে পারেনি। এই বিধানসভায় এইখানে কোনো দিন জিততে পারেনি, জিততে পারবেও না। আর এখানে নেতৃত্বের উপরে হয়তো যে প্রার্থী হয় তার উপরে বিশ্বাস নেই তার, আর সেই জন্য এজেন্টটাও এই বিধানসভার কেউ করে না। এবার কি আপনি আপনার জয় মনে করছেন যে নিশ্চিত, এরকমভাবেই ভাবছেন কি? জয় তো এই বিধানসভায় নিশ্চিত, এটা সাধারণ মানুষ বলবে, এটা আমার বলার ব্যাপার নেই। সাধারণ মানুষ জানে যে এখানে জয়লাভ কে করবে। বিজেপি ছাড়া এখানে কেউ জিতবে না, সেটা সবাই জানে, সাধারণ মানুষ জানে। বিরোধীরা বা আপনাদের বিরোধী বা বর্তমান যে শাসক দল রয়েছে তারা কিন্তু সবসময় একটা অভিযোগ করেন যে বিজেপি সবসময় সাম্প্রদায়িক দল, এবং সেই ব্যাপারটা, পোলারাইজেশনের ব্যাপারটা সবসময় নিয়ে আসে। সেই নিয়ে কি বলবেন? অন্তত আমাদের বিধানসভায় সেটা খাটবে না, কেননা আমাদের বিধানসভায় মুসলমান ভালো সংখ্যক যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সবসময় থাকে। এমনকি প্রতিটা কেসে গণ্ডগোল পার্টি হোক বা বিভিন্নভাবে হোক, তৃণমূল ওই মুসলমানদের নামই বেশি দেয়। আর ওইখানে আগেও ছিল সিপিএমের সময়, আমরা যদি একটা কেসে 30 জন থাকতাম, তাহলে সেইখানে অন্তত 12 জন মুসলমানের নাম থাকতো। সেই জন্য এখানে উত্তর বিধানসভায় সেই জন্য যুবসভা বিজেপির দিকে। ওরা বলতে পারবে নাকি যে ওদের সমাজ ওদের দিকে আছে? আমি তো দেখলাম প্রচারে যাই, সবচাইতে 20, 22, 25, 30 বছরের ছেলেরা সব বিজেপি করে। ওদের কয়জন আছে বিজেপি করে, এই তৃণমূল করে যুব ছেলেরা? তাহলে এত কিছু দেওয়ার পরেও তারা কেন তৃণমূল করতে চায় না, সেটা তাদের ভাবতে হবে। তাহলে কি বলছেন এই যে যুব সাথী, যে সেটা কি বাউন্স করবে তাদের জন্য? এই ইলেকশন গেলেই বুঝতে পারবেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, তৃণমূল একদম পরিষ্কার হয়ে যাবে। আপনি বলছেন নিজের আসন জেতার জন্য প্রত্যয়ী, আপনি বলছেন যে জিতবেন, এবং যদি আপনাদের সরকার আসে, আপনি অবশ্যই বিধানসভায় যাবেন। আপনার জেলার জন্য, আপনার এই কেন্দ্রের জন্য আপনি কোন কোন কাজগুলো আগে করতে চাইবেন? এইখানে উত্তর বিধানসভায় অনেক সমস্যা, কারণ উত্তর বিধানসভায় কোনো দিন তৃণমূল জিততে পারেনি, সেই জন্য এখানে কোনো উন্নয়ন হয় না। এখানে সেচের ব্যবস্থা নেই। এখানে আলু চাষিরা, আপনি কল্পনা করতে পারবেন না, কোচবিহারের 12টা হিমঘরের মধ্যে 10টা আমার বিধানসভায়, এবং ম্যাক্সিমাম আলু চাষও আলু চাষও এখানেই হয়। তো আলু চাষিদের আজকে দুরবস্থার জন্য দায়ী রাজ্য সরকার। তারা আসামে আলু বন্ধ করে দিয়েছে। উত্তরপ্রদেশ থেকে আসাম আলু যায়, কিন্তু বাংলার আলু নেয় না। শুধু তাই না, আলু এত আবাদ এখানে, অথচ আলু চাষিদের জন্যে বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিকল্প বলতে এখানে চিপসের একটা ফ্যাক্টরি করতে পারত, সারা ভারতবর্ষ সেই চিপস বিক্রি হতো। আলুর সমস্যা, আলু এখানে বিক্রি হতো ফ্যাক্টরিতে, সেরকম কোনো চিন্তাভাবনা এই রাজ্য সরকারের নেই।
সেই জন্য রাজ্য সরকার এই আমাদের উত্তর বিধানসভায় কোনো উন্নয়নই করেনি, কারণ এখানে কোনো দিন জিততে পারে না। সেই জন্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আমাদের বিধানসভা থেকে একদম বঞ্চিত। এইখানে সাম্প্রদায়িক ওরা এই প্রচারটা ওরা লাভ করতে পারেনি, এই জন্যেই এইখানে মুসলমান বিজেপি করে। তাহলে কি আপনি বলছেন যে যে মুসলিম ভোট আপনার ঝুলিতে আসবে? অনেক আসছে, অনেক ভোট দেয়। আমার এখানে একটা বুথ আছে, সেইখানে 125টা হিন্দু, আমি সেইখানে 350 ভোট পাই। কে দিল ভোট? মুসলমানরা দিয়েছে। বিরোধীরা শাসক দল, এবারে শাসক দল যে একটা মাস্টার স্ট্রোক করেছে, যে দিয়েছে যে যুব সাথী, যে একটা ভাতা দিচ্ছে, এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রামে গ্রামে মহিলারা টাকা পাচ্ছেন, তারা বলছেন যে এখন আমাদের হাতে টাকা থাকছে, আমরা খরচা করতে পারছি। ইভেন তৃণমূলের এক নেত্রী, যিনি এমপি, তিনিও বলেছেন যে ছেলেরাও এখন বউয়ের কাছ থেকে 100 টাকা ধার নিয়ে গাড়ির পেট্রোল ভরে চালায়। তো সব মিলে এই জায়গাগুলোকে কিভাবে আপনারা প্রচারে আনবেন, বা কিভাবে আপনারা তার অফেন্স করবেন? আমাদের যে ম্যানিফেস্টো বা আমাদের যে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার করেছে যে আমাদের নীতি কী হবে। আমাদের ওরা 1700 টাকা দেয়, আমাদের নেতৃত্ব বলেছে 3000 টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার না হলে অন্য নামে হবে। আর যেটা বেকারদের দিচ্ছে, চাকরি বাদ দিয়ে বেকাররা এই ভাতা নিতে চায় না। তাদের চাকরি চায়, কর্মসংস্থান চায়, তারা কাজ করতে চায়, কাজের বিনিময়ে টাকা চায়। সেই জন্য বিজেপির যে নীতি আছে সেটা হলো প্রতি হাতে কাজ, প্রতি খেতে জল, প্রতি হাতে কাজ। কাজ করতে চায় কেউ। এই 1000 টাকা দিয়ে সংসারও চলবে না, 1500 টাকায় সংসারও চলবে না, তার পকেট খরচও হবে না। সেই জন্য তারা কাজ চায়। দাদা, আপনাদের এই যে অনেক পরে কোচবিহারের এই যে কিছু প্রার্থী তালিকা ঘোষিত হলো, এবং ছেড়ে ছেড়ে অনেক সময় নিল, এবং এবার দেখা যাচ্ছে প্রায় 4 জন প্রার্থী, এবং নিশীথ সে মাথাভাঙাতে, তিনিও নতুন মাথাভাঙা হিসেবে। তো যদিও বা নিশীথ পরিচিত মুখ, এই প্রার্থী কতটা মানুষের কাছে যেতে পারবে, এবং কি দেখছেন আপনি? ভারতীয় জনতা পার্টির পক্ষে সাধারণ মানুষ ভোট দিবে, আর প্রার্থী যেই হোক না কেন। আর রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব দেখেছে বারবার সার্ভে করে কে কোন জায়গায় দিলে জিততে পারবে, সেইভাবেই প্রার্থী ঠিক হয়। আমাদের কারো কথাই হয় না, ওটা রাজ্য নেতৃত্বরা, কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করেন। সেই ব্যাপারে আমার বক্তব্য নেই, কিন্তু যারাই ক্যান্ডিডেট হয়েছেন তারাই জিতবেন মানুষের ভোটে। মানুষ এখন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য একদম তৈরি। আমি নিজেই বিধানসভায় আমার যখন যাই, আমার বিভিন্ন বুথে আমি যেভাবে মানুষের সাড়া, যেভাবে মানুষ মানে কাছে আসে, এটা কল্পনা করা যায় না। এটা আমি 21-এও দেখিনি। আবেগে এত মানুষ আসছে, কিন্তু এরকম দেখিনি যেভাবে আজকের দিনে আর মানুষ কাছে আসে, বলে যে বিজেপি আনতেই হবে। তাদের মুখ থেকে বলে, দোকানদাররা ডেকে বলে যে আমরা আছি আপনাদের সঙ্গে। শুধু তাই না, আমরা প্রচারও করছি যে এবার বিজেপিকে আনতেই হবে। মানে স্বতঃস্ফূর্তভাবে আসছে আপনি বলছেন। একটু অন্য প্রসঙ্গে আসি দাদা, একটু এই রাজনীতির বাইরে, তো অবশ্য রাজনীতি অবশ্যই থাকবে সেখানটায়। এই যে আপনি এতদিন ধরে রাজনীতি করেন, আমি বসেছিলাম আপনার মায়ের সঙ্গে, অনেকক্ষণ কথা হচ্ছিল আমার, যে ছোট্ট বয়স থেকে, 18 বছর বয়স থেকে রাজনীতি করেন, এবং তা বলো 5-6 থেকেও আপনার ইন্টারেস্ট ছিল। বাড়ি থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? অবশ্যই বাড়ি থেকে সহযোগিতা না করলে তো আর রাজনীতিতে করা যায় না। কেননা রাজনীতি করতে গেলে মানুষের পাশে থাকতে হয়, আর মানুষের পাশে থাকতে গেলে সময় দিতে হয়। সেই সময়টা যদি বাড়ির লোক যদি না দিতে দেয় তাহলে সম্ভব না। আমি 89-এ ফার্স্ট ইয়ার RSSের, আর তারপরে 93-তে গ্রাম পঞ্চায়েত মেম্বার, আর সেটা 34 বছর আগে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপির। তারপরে থেকে বিভিন্ন দায়িত্ব, জেলা সভাপতিও ছিলাম, বিভিন্ন দায়িত্ব ছিলাম। আমি 16তে বিধায়কও হলাম, এইবারও দাঁড়িয়েছি। পার্টি মনে করেছে যে দোয়ার প্রার্থী দিলে ভালো হবে, যোগ্য হিসাবে আমাকে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ। আর তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে থাকি। মানুষ আমার প্রতি একটা আলাদা আছে, যে রাস্তায় বেরোলেই সবাই কথা বলা, একদম নিজের করে নেওয়া, আর সেটা মানুষ আমাকে নেয়।
আর সেই জন্যই উত্তর বিধানসভায় কোনোদিন তৃণমূল জিততে পারেনি। সিপিএমও এই জায়গাটা যতদিন ছিল তারা অন্যায় অত্যাচার মানুষের করতে পারেনি, সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারেনি। একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী সংগঠন। আর সেই জন্য উত্তর বিধানসভায় কোনোদিন সন্ত্রাস হয় না, আমরা করতে দেই না। আর সেই প্রতিবাদ আমরা করি, অন্যায় করলে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করে। আর সেটা দীর্ঘদিন থেকে, আমি যখন 93তে পঞ্চায়েত ছিলাম তখনও এই বিধানসভায় 21টা পঞ্চায়েত ছিল ভারতীয় জনতা পার্টি। আপনার বাবাও শুনেছি রাজনীতিতে ছিলেন, সেটা কি কোথাও সুবিধা করে দিয়েছে? রাজনীতিতে তো অনেক রকম আপনাকে ঝামেলাও পোহাতে হয়েছে, সেক্ষেত্রে কি কোথাও কি সেই জায়গা থেকে পেয়েছেন কিছু? আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আর তাছাড়া সবাই শিক্ষিত, সবাই ব্যবসায়ী, সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই। তো রাজনীতি কেউ ওইরকমভাবে করে না, আমি যেভাবে করলাম। আমার ভাইও প্রধান ছিল, একসময় সিপিএমের প্রধানও ছিল, জোর করে ডেকে নিয়ে প্রধান করেছিল, প্রধান ছিল, রাজনীতিতেও যায়নি। কিন্তু আমি যেভাবে আমাদের পরিবার আর সমস্ত দিক থেকে প্রতিষ্ঠিত, বাজারে একটা সুনাম আছে, কিন্তু আমি রাজনীতির মানুষের সেবা করার জন্যেই আর রাজনীতি করি। আর একটা রাজনীতি না করলে মানুষের কাছে পৌঁছানো যায় না। আর ভারতীয় জনতা পার্টি আমার ছোটোর থেকেই, যে আমার একটা ছিল সঙ্গের আমি স্বয়ংসেবক, আর সেই হিসাবে আমার যে বিজেপি আমাকে করতে হবে, আর সেটা আমার ছোটোর থেকেই ছিল। আর সেইভাবেই আমি আসি, আজকেও না, সেই ছোটোবেলার থেকে যখন 18 বছর তখন থেকেই বিজেপি। আমি যখন 21 বছর বয়স তখন আমি পঞ্চায়েত বিজেপির। স্ত্রীর কতটা সহযোগিতা পেয়েছে? সে তো সবাই সহযোগিতা করেছে, সহযোগিতা না করলে তো আর বেরোয়া যায় না। সকালে বেরিয়ে যাই, রাত্রে আসি মানুষের কাজের জন্যে। আর সব দিক থেকেই বাড়ির লোক, কারণ আমার এই চিন্তাটা করতে হয় না যে বাজার করতে হবে, আমার এই চিন্তাটা করতে হয় না যে বাড়িতে কী অসুবিধা আছে কী আসে না আসে, কেননা যথেষ্ট যা আসে বাবা যেটা করে দিয়ে গেছে ঠাকুরদা, সেটা দেখে শুনে, আর ফ্যামিলির লোকই দেখে, আমি অতটা দেখি না। তারপরেও আমার কোনো অসুবিধা হয় না, আমাকে চিন্তা করতে হয় না ফ্যামিলি নিয়ে যে কিভাবে কি করবে না করবে। আর সেই জন্যই হয়তো সম্ভব হয়েছে আমার এই সময়টা দেওয়ার। যদি আপনাদের সরকার আসে, যদি যেটা আমরা আজকাল দেখি, আজকাল সোশ্যাল মিডিয়ার খুব রিলস তৈরি হচ্ছে, যে এখন তো দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই ভোট চাইতে, ভোট দিন ভোট দিন, কিন্তু যদি কখনো মন্ত্রী হয়ে যায় আর সাধারণ মানুষকে চিনতে পারে না। সুকুমার রায় যদি কখনো মন্ত্রী হয়, যদি সরকার আপনাদের হয়, তাহলে আপনি কি আজকের দিনের যে সুকুমার রায়, সেই মন্ত্রী হওয়ার পরে কি মানুষ আপনাকে কাছে রাখলে পাবে? আমি বরাবরই আলাদা। আমি যখন পঞ্চায়েত ছিলাম, এমএলএ আসি, কেউ বলতেই পারবে না, মানুষ আসলে বলে যে তুমি এমএলএ। যেভাবে আমি মিশি মানুষের সঙ্গে সেই রকমই আমার, আর অন্যটা হবে না। এটাই আমি আশা করছি যে সবার সঙ্গে যেরকম মিলেমিশে আসি, আর যেখানেই যাই না কেন, যে দায়িত্বেই থাকি না কেন, আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, মানুষের কাজ করতে ভালোবাসি, আর মানুষের সঙ্গে থেকেই আমি আর বাকি সময়টা কাটাতে চাই। আমরা রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে সুকুমার রায়কে চিনি। সুকুমার রায় নিজেরও একটা দুনিয়া রয়েছে। সুকুমার রায়কে সিনেমা দেখতে ভালোবাসে? সুযোগই পাইনি। ইতিমধ্যে খুব নাম করেছে, ধুরন্ধর 1, ধুরন্ধর 2, দেখার ইচ্ছা আছে কি? আমার সময়টাই হয় না, কেননা এতটা মানুষের সঙ্গে থাকতে থাকতে ওই সময়টা হয় না। আমি ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারি না। গান 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 শুনে আমি কোনোটাই সময় পাই না। আমার যেরকম কোনো খাওয়ার কোনো নেশা নেই, খাওয়া মানে পান বিড়ি সিগারেট থেকে আরম্ভ করে কোনো রকম একদম। তারপরে শুধু তাই না, আমি ভাত ছাড়া কিছুই খাই না। সকালবেলা স্নান করে একদম 10টার মধ্যে ভাত খেয়ে সারা দিনের জন্যে আবার রাত্রে এসে ভাত খাবো। অন্য কোথায় আমি চা পর্যন্ত আমি খাই না। মানে সকালবেলা থেকে কি রুটিন চলছে? সকালে ভাত খেয়ে যান? হ্যাঁ। দুপুরে কি খাওয়া দাওয়া হয়? দুপুরে আমি খাই না, খুব কম খাই, রুটি টুটি 1টা 2টা হলে খেয়ে আমি দোকানে খাই না, বাস এটাই হলো কথা। আমি সকালে আর রাত্রে। আর ঘুম কখন আপনার? রাত্রি? না, আমি ঘুমের বেলায় আমি রাত্রি জাগি না, আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। 11টা, মানে এত ব্যস্ততার মধ্যে আপনি 10টাতে ঘুমান? 10টা 11টায়, আর 5টার সময় আমি উঠবো।
আমরা রাজনীতিক প্রার্থী সুকুমার রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব সুকুমার রায় নিজে পার্সোনালি কেমন, তিনি কিভাবে থাকেন, তার কি প্রত্যেক দিনের তার কি কাজ করেন, সেই সমস্ত বিষয় আমরা শুনলাম। এবং উত্তর কেন্দ্রে তিনি প্রার্থী, তিনি যে দাবি করছেন যে তাদের যদি সরকার আসে তারা উন্নয়নের চেষ্টা করবেন আরও, এবং তিনি কিন্তু প্রত্যয়ী যে আবারও তিনি বিধায়ক হবেন। আপনারা দেখতে থাকুন। আমি দেবাশিস, আমার সঙ্গে এই মুখোমুখি অনুষ্ঠান। দাদা, আবারও বলছি যে অনেক ধন্যবাদ আপনার এই সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।